সময় ফুরিয়ে আসছে, ইরানকে অস্তিত্ব মুছে দেওয়ার চূড়ান্ত হুঁশিয়ারি ট্রাম্পের। ইউরোপে কাজের পরিবেশ উন্নত করতে নতুন আইন, স্বস্তিতে প্রবাসী শ্রমিকরা। এক ক্লিপেই মিলছে দীর্ঘমেয়াদী রেসিডেন্সি, দক্ষ প্রবাসীদের প্রথম পছন্দ এখন দুবাই। চলমান সংঘাত নিরসনে আন্তর্জাতিক আলোচনা থমকে যাওয়ায় ইরানকে কঠোর ভাষায় চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক গুরুত্বপূর্ণ ফোন আলাপের আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প তেহরানের উদ্দেশ্যে বলেন, তাদের সময় ফুরিয়ে আসছে। তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়ে হুঁশিয়ারি দেন যে অন্যথায় তাদের আর কোনো কিছুই থাকবে না। মার্কিন প্রেসিডেন্টের এমন বার্তায় মধ্যপ্রাচ্য সহ বিশ্ব রাজনীতিতে নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অন্যদিকে ইরানের পক্ষ থেকে সম্প্রতি একটি শান্তি প্রস্তাব দেওয়া হলেও ওয়াশিংটনের অনমনীয় মনোভাবের কারণে আলোচনায় চরম অচলাবস্থা তৈরি হয়েছে। ইরানের মূল দাবির মধ্যে ছিল হিজবুল্লাহর উপর ইসরায়েলি হামলা বন্ধ সহ সব ফ্রন্টে স্থায়ী যুদ্ধবিরতি, মার্কিন নৌবাহিনীর বন্দর অবরোধ প্রত্যাহার, যুদ্ধের ক্ষতিপূরণ ও হরমুজ প্রণালীর উপর নিজস্ব সার্বভৌমত্ব বজায় রাখা। বিপরীতে ওয়াশিংটন পাল্টা 5টি কঠোর শর্ত জুড়ে দিয়েছে। এর মধ্যে প্রধান শর্ত হল ইরান কেবল একটি পারমাণবিক স্থাপনা চালু রাখতে পারবে এবং তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের সম্পূর্ণ মজুদ যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দিতে হবে। অবশ্য ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরান আগামী 20 বছরের জন্য পারমাণবিক কর্মসূচি স্থগিত রাখলে তিনি তা বিবেচনা করতে পারেন। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও মার্কিন যৌথ বাহিনী ইরানের উপরে ব্যাপক বিমান হামলা চালালে এই যুদ্ধের সূত্রপাত হয়। বর্তমানে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করলেও উভয় পক্ষের নীতিগত পার্থক্যের কারণে শান্তি প্রক্রিয়া ভেস্তে যাওয়ার মুখে। এদিকে বিশ্বের 20% জ্বালানি তেলের রুট হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে থাকায় বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে। ইউরোপীয় ইউনিয়নে কর্মরত বিদেশি ও মৌসুমী শ্রমিকদের কাজের পরিবেশ উন্নত করতে এবং অবৈধ কর্মসংস্থান বন্ধে নতুন দুটি প্রতিবেদন প্রকাশ করেছে ইউরোপীয় কমিশন। 2026 সালের জানুয়ারি মাসে ঘোষিত ইউরোপীয় আশ্রয় ও অভিবাসন ব্যবস্থাপনা কৌশলের অংশ হিসাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শ্রমিক শোষণ রোধ এবং ঝুঁকিপূর্ণ খাতগুলোতে নজরদারি বাড়াতে 1 কোটি ইউরোর একটি নতুন তহবিলও ঘোষণা করেছে ইইউ। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী 2024 সালে ইইউভুক্ত দেশগুলো অবৈধ কর্মসংস্থান রোধে ঝুঁকিপূর্ণ খাতগুলোতে প্রায় 6 লাখ পরিদর্শন বা ইন্সপেকশন চালিয়েছে। এর মাধ্যমে 2023 ও 2024 সালে 28,000-এর বেশি অবৈধ অভিবাসী শ্রমিককে শনাক্ত করা হয়েছে এবং বার্ষিক 20 কোটি ইউরোর বেশি জরিমানা করা হয়েছে। তবে শ্রমিকদের পক্ষ থেকে অভিযোগ দায়ের, ক্ষতিপূরণ আদায় এবং অপরাধীদের শাস্তির ক্ষেত্রে এখনও বেশ কিছু ঘাটতি রয়েছে। অপরদিকে সিজনাল ওয়ার্কার্স ডিরেক্টিভ বা মৌসুমী শ্রমিক নীতিমালার কারণে আইনি পথ সহজ হলেও বাস্তবে আবাসন সমস্যা এবং নিয়োগকর্তা পরিবর্তনের ক্ষেত্রে জটিলতা রয়ে গেছে। এই সংকট কাটাতে এবং কৃষি নির্মাণ, পরিবহন ও আতিথেয়তা খাতের মতো উচ্চ ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে শোষণ বন্ধ করতে 1 কোটি ইউরোর একটি বিশেষ প্রকল্পের ডাক দিয়েছে কমিশন। আগামী 28 আগস্ট 2026 সালের মধ্যে সদস্য দেশগুলোকে এর জন্য আবেদন করতে হবে। অভিবাসী শ্রমিকদের অধিকার রক্ষা এবং অবৈধ অনুপ্রবেশের প্রবণতা কমিয়ে আনাই এখন ইউরোপীয় কমিশনের প্রধান লক্ষ্য। ইউরোপের দেশগুলোতে মানুষের বার্ষিক গড় আয় বা বেতনের ক্ষেত্রে আকাশ পাতাল তফাৎ রয়েছে। OECD এর 2026 সালের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী কোনো দেশ বেতনে লাখ ইউরো ছাড়ালেও কোথাও তা 20,000 ইউরোর নিচে। তবে খরচের তুলনায় ক্রয় ক্ষমতা হিসাব করলে এই বৈষম্য কিছুটা কমে আসে। OECD এর প্রতিবেদন অনুযায়ী ইউরোপের 27টি দেশের মধ্যে বার্ষিক সর্বোচ্চ গড় বেতন সুইজারল্যান্ডে, যা প্রায় 1,07,000 ইউরো। দ্বিতীয় স্থানে থাকা আইসল্যান্ডের গড় আয় প্রায় 86,000 ইউরো এবং ইইউভুক্ত দেশগুলোর মধ্যে শীর্ষে থাকা লুক্সেমবার্গে এই অঙ্কে প্রায় 78,000 ইউরো। ইউরোপের বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে জার্মানি 66,000 ইউরো এবং যুক্তরাজ্য 65,000 ইউরো নিয়ে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে ফ্রান্স, ইতালি ও স্পেনের গড় আয় এর চেয়ে অনেকটাই কম। অন্য এক চিত্রে দেখা যায় ইইউ এর 9টি দেশে বার্ষিক গড় আয় প্রায় 30,000 ইউরোর নিচে, যার মধ্যে স্লোভাকিয়ার সবচেয়ে কম, মাত্র 19,590 ইউরো। বিশেষজ্ঞরা বলছেন, দেশের অর্থনৈতিক কাঠামো এবং উৎপাদনশীলতা, জীবনযাত্রার ব্যয়ের উপর ভিত্তি করেই এই বেতনের তারতম্য হয়।
তবে মূল বেতনের চেয়ে ক্রয় ক্ষমতা বা পিপিপি হিসাব করলে পুরো দৃশ্যপট বদলে যায়। এই তালিকায় জার্মানি এবং তুরস্ক সবচেয়ে বড় লাভ দিয়েছে। নামমাত্র বেতনে তুরস্ক সবার শেষে থাকলেও ক্রয় ক্ষমতার দিক থেকে তারা 9 ধাপ উপরে উঠে এসেছে। অপরদিকে আইসল্যান্ড 2 নম্বর থেকে নেমে গেছে 9 নম্বরে। ইউরোপের চাকচিক্যের আড়ালে আয়ের এই বিশাল ব্যবধান প্রমাণ করে মহাদেশ এক হলেও অর্থনৈতিক বাস্তবতা সবার জন্য সমান নয়। ইউরোপের অন্যতম জনপ্রিয় শিক্ষার গন্তব্য ফ্রান্সে আন্তর্জাতিক বা নন ইইউ শিক্ষার্থীদের টিউশন ফি এক ধাক্কায় প্রায় 16 গুণ বাড়ানোর সরকারি সিদ্ধান্তে দেশ জুড়ে তীব্র বিতর্ক ও ছাত্র বিক্ষোভ শুরু হয়েছে। চুজ ফ্রান্স ফর হায়ার এডুকেশন প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়গুলোর বিশেষ ছাড় দেওয়ার ক্ষমতা বাতিল করায় আগামী 2026-27 শিক্ষাবর্ষ থেকে এশিয়া সহ ইউরোপের বাইরের শিক্ষার্থীদের পকেট থেকে বিপুল পরিমাণ অতিরিক্ত অর্থ খসবে। নতুন নিয়ম অনুযায়ী ফ্রান্সে পড়তে যাওয়া নন ইইউ শিক্ষার্থীদের ব্যাচেলর বা স্নাতক কোর্সের জন্য বছরে 2,895 ইউরো এবং মাস্টার্স কোর্সের জন্য 3,941 ইউরো টিউশন ফি দিতে হবে। এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে ইউরোপীয় স্টুডেন্টস ইউনিয়ন এক বিবৃতিতে জানিয়েছে, এই পদক্ষেপ শিক্ষার সমান অধিকারকে ক্ষুণ্ণ করবে এবং জাতীয়তা ও আর্থিক সামর্থ্যের ভিত্তিতে বৈষম্য তৈরি করবে। তবে অর্থনীতিবিদ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের একাংশ সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন করছেন। তাদের দাবি, ফ্রান্সে পাবলিক ফান্ডের সংকটের কারণে তরুণ গবেষক ও শিক্ষকদের বৈশ্বিক মানের বেতন দেওয়া সম্ভব হচ্ছে না, যার প্রভাব পড়ছে শিক্ষার মানে। এই ফি বৃদ্ধির মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলো বছরে অতিরিক্ত 250 মিলিয়ন ইউরো আয় করতে পারবে। শুধু ফ্রান্সই নয়, নেদারল্যান্ডসও ইতিমধ্যে ইংরেজি কোর্সের সংখ্যা কমিয়ে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা প্রায় 5% হ্রাস করেছে। অন্যদিকে যুক্তরাজ্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফি 44,000 ইউরো পর্যন্ত হলেও ইউরোপের বাইরে সুইজারল্যান্ড উল্টো পথে হেঁটে বিদেশি শিক্ষার্থীদের খরচ কমিয়ে স্থানীয়দের সমান করেছে। তবে জার্মানি এখনও প্রতি সেমিস্টারে মাত্র 200 থেকে 500 ইউরো খরচে উচ্চশিক্ষার সুযোগ দিয়ে ইউরোপের সবচেয়ে সাশ্রয়ী দেশ হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। ইউরোপের বিভিন্ন দেশে টিউশন ফির এই বড় ধরনের রদবদল আগামীর এশিয়ান ও বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার লক্ষ্যস্থল নির্বাচনে বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক হাব সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ের আবাসন ও দীর্ঘমেয়াদী বসবাসের ক্ষেত্রে এক অভূতপূর্ব রেকর্ড তৈরি হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা দক্ষ পেশাদার এবং তাদের পরিবারগুলোর জন্য ইতিমধ্যে 1,67,000-এরও বেশি গোল্ডেন ভিসা ইস্যু করেছে দুবাই প্রশাসন। ডিজিটাল সেবার অভাবনীয় সম্প্রসারণের ফলে প্রবাসীদের জন্য এই দীর্ঘমেয়াদী রেসিডেন্সি বা নাগরিক সুবিধা পাওয়া এখন আরও সহজ হয়েছে। দুবাইয়ের এই যুগান্তকারী রেসিডেন্সি প্রোগ্রাম এবং প্রবাসীদের জীবনযাত্রা মান উন্নয়ন নিয়ে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন। দুবাই সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী আবির শাহীর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর আধুনিকায়নের ফলে গোল্ডেন ভিসার আবেদন ও অনুমোদনের প্রক্রিয়া এখন দ্রুততম সময়ে সম্পন্ন হচ্ছে। এই বিশেষ দীর্ঘমেয়াদী ভিসার মূল লক্ষ্য হল বিশ্বের শীর্ষস্থানীয় আইটি বিশেষজ্ঞ, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী এবং দূরদর্শী উদ্যোক্তাদের স্থায়ীভাবে দুবাইয়ে বসবাসের সুযোগ করে দেওয়া। এর ফলে প্রবাসীরা কোনো স্থানীয় স্পন্সর ছাড়াই শতভাগ মালিকানায় ব্যবসা পরিচালনা এবং সপরিবারে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার সুবিধা পাচ্ছেন। প্রশাসন জানিয়েছে, এই লাখো গোল্ডেন ভিসা ইস্যুর ফলে দুবাইয়ের অর্থনীতি, আবাসন খাত এবং জীবনযাত্রার মান এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এটি একদিকে যেমন বিশ্বের বড় বড় বিনিয়োগকারীদের আকর্ষণ করছে, অন্যদিকে আমিরাতের বৈশ্বিক ডিজিটাল রূপান্তরকে আরও ত্বরান্বিত করছে। ট্রেডিশনাল স্পন্সরশিপের জটিলতা কাটিয়ে ওয়ান ক্লিক ডিজিটাল সার্ভিসের মাধ্যমে এই রেসিডেন্সি নিশ্চিত করায় দুবাই এখন দক্ষ প্রবাসীদের প্রথম পছন্দে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যের সিলিকন ভ্যালি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে দুবাই ভবিষ্যতে গোল্ডেন ভিসার এই পরিধি আরও বাড়াবে বলে মনে করছেন আন্তর্জাতিক অভিবাসন বিশ্লেষকরা।